শিব একেবারে পাগলের মতো চলে আসলো উন্মাদ হয়ে এসে সতীর দেহটিকে তার স্কন্ধে তুলে নিল, মানে কাঁধে। আচ্ছা, কাঁধে তুলে নিয়ে মানে একেবারে প্রলয় নৃত্য শুরু করে দিল। তাণ্ডব নৃত্য যখন শুরু হলো, তো বিষ্ণু মনে মনে করতেছে যে আমি তো পালন কর্তা, শিব যে শুরু করলো তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। হিন্দু ধর্মের স্কন্দ পুরাণে বর্ণিত দক্ষ রাজার সেই যজ্ঞ অনুষ্ঠানের পৌরাণিক ঘটনার সাক্ষী এই বদ্রেশ্বরী মন্দিরটি। একেবারে দেখেন না, প্রত্যেকটি জায়গা জঙ্গলে আচ্ছাদিত। শিবের সহধর্মিণী সতীর বাম পায়ের গোড়ালির দেখা মিলবে এই মহাপীঠ মন্দিরে। এখন আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জে। এখান থেকে অটো ভ্যানে করে এগিয়ে যাচ্ছি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দিকে। এই পথটির বিশেষত্ব হচ্ছে এর প্রাকৃতিক পরিবেশ। ছোট ছোট বন এবং নদ নদী যাওয়ার পথে আপনাদের মুগ্ধ করবে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বদ্রেশ্বরী মহাপীঠ মন্দিরে। মন্দিরটির ঠিক পাশেই রয়েছে করতোয়া নদী, যার সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরটি প্রায় 2.78 একর জায়গা জুড়ে অবস্থিত। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই পুরাণের একটি গুরুত্বপূর্ণ অংশের সাথে এই মন্দিরটি ওতপ্রোতভাবে জড়িত। সেই পৌরাণিক ঘটনা সম্পর্কে আমরা জানব এখানকার মন্দিরের সেবায়েতের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গদের কাছ থেকে। পুরো মন্দিরটি অসাধারণ কারুকার্য মণ্ডিত। পুরাতন কাঠামোর আদলে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরটির সামনে দেখা যায় কিছু প্রাচীন নিদর্শন, যার মধ্যে রয়েছে পাথরের খণ্ড এবং একটি প্রাচীন গাছ। প্রতিদিন বহু দর্শনার্থী ও হিন্দু ধর্মাবলম্বীর লোকজন এই মহাপীঠে এসে থাকেন। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয়, প্রত্নতাত্ত্বিকদের কাছে বদ্রেশ্বরী মন্দিরের গুরুত্ব রয়েছে উল্লেখযোগ্য। মন্দিরটিতে রয়েছে প্রাচীন পুকুর ও একটি শান বাঁধানো ঘাট। এছাড়া এখানে রয়েছে একটি আশ্রম এবং একটি শিব মন্দির। কথিত আছে অতীতে পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেছিলেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে বলে জানা যায়। তাহলে চলুন ভিউয়ার্স, স্কন্দ পুরাণে বর্ণিত সেই পৌরাণিক ঘটনাটি মন্দিরের সেবায়েতের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের কাছ থেকে শুনে আসি। আমরা যেটা পৌরাণিক কাহিনী যেটা শুনেছি, সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে একটু যদি বলতেন আপনি। পৌরাণিক কাহিনীটা? হ্যাঁ, যেটা হচ্ছে আপনাদের ভগবান শিব, যিনি একেবারে পৃথিবীর উপরে দেবালোকে গিয়ে যে উনি ওই দেহাবশেষটা নিয়ে ওই ব্যাপারটা আর কি শুনতে চাচ্ছি। দক্ষ রাজার হ্যাঁ হ্যাঁ। ওম শ্রী শ্রী রামরে মাতা শরণ। বলা সত্য যুগের কথা। জি। দক্ষ রাজার কন্যা ছিলেন সতী। জি। এই সতী ছোটবেলা থেকেই শিবের আরাধনা করত এবং শিবকে তার পতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তার। আচ্ছা। কিন্তু দক্ষ রাজা শিবকে কখনো মেনে নিতেন না। আচ্ছা। কালক্রমে সতীর বিয়ে শিবের সাথেই হয়ে গেল। বিয়ের পর দক্ষ রাজা তার বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করলেন, বৃহস্পতি যজ্ঞ।
আচ্ছা, এখানে একটু আমি ইয়া করি, ওনার যে বিয়েটা হলো সেটা কি ওই দক্ষ রাজার সম্মতিক্রমে হলো না অসম্মতিক্রমে হলো? দক্ষ রাজার অসম্মতিক্রমেই বিয়েটা হয়ে গেল। মানে এটা কি গোপনে হয়ে গেল? গোপনে না, ওই তখন ছিল একটা প্রথা, মানে স্বয়ংবর সভা। হ্যাঁ, স্বয়ংবর সভা মানে স্বয়ংবর সভায় অনেক রাজপুত্র সেখানে আসতো, ওই মেয়ে যাকে পছন্দ করত তার গলায় মালা দিত এবং তার সঙ্গে বিয়ে যখন হয়ে গেল, কিন্তু ওই দক্ষ রাজা শিবকে জামাই হিসেবে মেনে নিতে পারেন নাই। আচ্ছা, হ্যাঁ, এটা লেখা আছে পুরাণে। তো ওই দক্ষ রাজা যখন যজ্ঞ করলেন, বৃহস্পতি যজ্ঞ, এই বৃহস্পতি যজ্ঞে সকল দেবতা, শুধু শিব ছাড়া, শিবকে বাদ দিয়ে সকল দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য সকল দেবতাদের নিমন্ত্রণ করলেন, তার মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেন, তার প্রজাদের নিমন্ত্রণ করলেন, কিন্তু শিবকে নিমন্ত্রণ করা হয়নি সেই যজ্ঞে। এখন যজ্ঞ চলতেছে, সতী জানতে পারল তার বাবার বাড়িতে বিশাল বৃহস্পতি যজ্ঞ, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। সতী খুব অনুরোধ করলো শিবকে যে আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, চলো আমরা একটু যাই। শিব বললেন যে না, যেখানে নিমন্ত্রণ হয় না সেখানে যেতে নেই। তো এটা সেই সত্যযুগের কথা। সতী বলল তাহলে তো আমার বাবা এক অহংকার করে আমাদেরকে নিমন্ত্রণ দেয় নাই, তুমিও তো আমার বাবার মতোই অহংকারী, নিমন্ত্রণ দেয় নাই, সেখানে যাওয়া যায়, আমরা তো তার সন্তান। হ্যাঁ, বাবার বাড়িতে সন্তান যাবে, এখানে নিমন্ত্রণের কি দরকার? শিব কিন্তু বলছেন না, তুমি বুঝতেছো না, যেখানে নিমন্ত্রণ হয় না সেখানে যাওয়া উচিত হবে না, তো একান্তই তুমি যদি যেতে চাও তাহলে তুমি যেতে পারো। আচ্ছা, তো এখানে শিবের অনুমতি নিয়ে সতী তার বাবার বাড়িতে ওই যজ্ঞস্থলে গেল। গিয়ে তার বাবাকে বলল যে বাবা, তুমি যজ্ঞ করছো বৃহস্পতি যজ্ঞ, কিন্তু শিব ছাড়া তোমার এই যজ্ঞ পূর্ণ হবে কিভাবে? তুমি সকল দেবতাদের নিমন্ত্রণ করেছো, কিন্তু শিবকে তো নিমন্ত্রণ করো নাই। তখন দক্ষ রাজা শিবকে অপমান করলো। যখন অপমান করতেছে, সতী বলল যে বাবা, তুমি আর যাই করো, এই শিবের নিন্দা আর করিও না, কেননা আমি প্রতিনিন্দা সহ্য করতে পারবো না। তখন সতী বলল যে বাবা, আমার এই দেহ আমি তো তোমার থেকেই পেয়েছি, আর তোমারই মুখে আমার এই দেহে আমি আমার প্রতিনিন্দা শ্রবণ করলাম, কাজে যেই দেহে আমি প্রতিনিন্দা শ্রবণ করলাম এই দেহ আমি আর রাখতে পারবো না, তোমার এই যজ্ঞে আমি আমার এই দেহ ত্যাগ করব। এই বলে সতী আত্মহুতি দিয়ে দিল ওই যজ্ঞস্থলে। ওই যজ্ঞস্থলে সে দেহ ত্যাগ করে ফেলল। এখন এই খবরটা শিব জানতে পারলো যে আমার, উনি তখন এখানে যজ্ঞে আসেন না, শিব যখন জানতে পারলো যে আমার সতী ওই যজ্ঞে দেহ ত্যাগ করলো, শিব একেবারে পাগলের মতো চলে আসলো, উন্মাদ হয়ে এসে সতীর দেহটিকে তার স্কন্ধে তুলে নিল, মানে কাঁধে। আচ্ছা, কাঁধে তুলে নিয়ে মানে একেবারে প্রলয় নৃত্য শুরু করে দিল। ওটা তো ওই যে মানে আকাশে তাণ্ডব নৃত্য যখন শুরু হইলো, তো বিষ্ণু মনে মনে করতেছে যে আমি তো পালন কর্তা, শিব যে শুরু করলো তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি পালন কর্তা হয় কি করব? এই জন্য সৃষ্টিকে রক্ষার জন্য বিষ্ণু ওই সতীর দেহটিকে মানে বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ড করে দিল, তাতে 51টি খণ্ড হয়ে গিয়েছিল। এই 51টি খণ্ড যেখানে যেখানেই পতিত হয়েছিল সেখানেই এই তীর্থস্থান গড়ে উঠেছিল, মাতৃপীঠ। বাংলাদেশে 7টি পড়েছিল, বাংলাদেশে 8টি, মতান্তে একটা আছে 8টি, তো 8টির মধ্যে এখানে একটি, আর বাকি যে 7টি, বাকি বগুড়ায় আছে, যশোরে আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, বগুড়ায় আছে। বগুড়ায় হচ্ছে কি ওই শেরপুরে নাকি? হ্যাঁ, ভবানীপুর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সিলেটেও আছে, চট্টগ্রামেও আছে। চট্টগ্রামে কি যে সীতাকুণ্ড যশোর কয়টা গেল? এটা সিলেট, ভবানী, বগুড়া আর হচ্ছে দেবীগঞ্জ, মানে এখানে। আর বাকি 5টা যশোরে কি আপনার ইয়াতে, যেখানে যে মোদি আসলো, নরেন্দ্র মোদি আসলো। আচ্ছা আচ্ছা, তারপরে সিলেটে আছে, বাকিগুলো একটা আছে সেটা বোধহয় ওই যে, হ্যাঁ,
মানে বাকিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়ছে আর কি। তো এইখানে যে ওই জিনিসটা পড়ছে, কক্সবাজারে আছে, কক্সবাজারে আদিনাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদিনাথ মানে বিভিন্ন জেলায় ছড়াই ছিটায় আছে আর কি ব্যাপারটা। এই পিঠে এই ওটা আদিনাথ পিঠে বলে। সতীর আদিনাথ। বাম পদ পতিত হয়েছিল। আচ্ছা আচ্ছা, বাম পদ, এইখানে এখানে এইখানে। বাম পদ পতিত তো হয়েছিল। এইখানে যে কিছু পুরা প্রাচীন পাথর দেখা যাচ্ছে, এই যে পাথরগুলো, এই সম্পর্কে একটু যদি আমাকে শিবের অংশ। এগুলো মানে এইটা হচ্ছে এটা হলো শিবের অংশ, ওইটা হলো শালগ্রাম। এটা মানে এটা ওইটা শালগ্রাম শিলা নারায়ণ। এগুলো কত প্রাচীন হবে তো? যে অনুমানিক 300 বছর। এটা তো শাল বৃক্ষটা, এই পাথরগুলো। এইগুলো তো তখন থেকে আছে। আচ্ছা, এই যে 1666 থেকে 68 মানে আপনার 1666 সেই সময় থেকে আছে আর কি। মানে সেগুলো তখন এগুলো পাওয়ার পর এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর কি। পূজা হয় মায়ের। প্রাচীন পাথর বলতে এখন এগুলোই আছে, আর কিছু নেই। তো আর এরকম আর কোনো জিনিস আছে না? কুয়াটাও তাই। কুয়াটা সেই সময়কার? হ্যাঁ, কুয়াটাও। ও আচ্ছা। তো পরে কুয়াটাকে আপনারা নতুনভাবে সংরক্ষণ করছেন। তো এখন এখানে কি পূজা প্রতিনিয়ত হচ্ছে? হ্যাঁ, প্রতিনিয়তই পূজা হয়, তিন বেলা। বাইরে থেকে তো লোকজন আসে? সকাল দুপুর সন্ধ্যা। হ্যাঁ, বাইরের থেকে, বাইরে থেকে বিভিন্ন আমাদের জাতি, দেশের- যেমন আজকে ঢাকা থেকে দেশের বাইরে থেকেও তো আসে? দেশের দেশের বাইরে থেকে থেকেও আসে। কানাডা অনেক থেকে, পর্যটক। আমেরিকা, দুবাই। হিন্দু ধর্মের লোকও আসেন এবং অন্যান্য ধর্মের লোকরাও দেখতে আসেন। এইখানে হিন্দু আর এই মুসলমান আপনি আসলে সবাই আসে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে একদল মুসলিম দেখে গেলেন? দেখার জন্য ঢাকার আসে। উত্তরা থেকে মাতৃপীঠে দেখার জন্য আসে। দেখার জন্য। তো এই যে এবং এই কয়েক- স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে পিছনে এই মন্দিরটা, এটা তো পরে আপনারা নতুন ভাবে তৈরি করছেন নাকি? না এরকম এটা ছিল? নতুন না, নতুন। 1666-68 সালে নির্মাণ হয়েছিল এবং পরবর্তীকালে এটা সংস্কার হয়েছে, কিন্তু ওই যা আছে ওই 66-68 আদলেই এই সংস্কার হয়েছে। 1666 মানে আজ থেকে প্রায় আপনার বলা যায় 400-450 বছর আগে। কুচবিহারের কিন্তু তার আগে তো পাল আমলে যখন এটা নির্মিত হলো তখন তো এরকম ছিল না, এটা তো অন্য একটা কাঠামোতে ছিল। এইটাই কাঠামো, এটা কোনো আর ইয়া করেনি। ও তারপর এর উপরই আপনার নতুন ভাবে এরপরে রং। যত কিছু করা হচ্ছে, এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আছে তো। আচ্ছা, প্রত্নতত্ত্ব ওনারাই বিভাগ বলে দিয়েছে কোনো চেঞ্জ করা যাবে না। না, যা আছে তাই, যা তা আছে। এটা তো আবার রড এবং সিমেন্ট নাই। রড সিমেন্ট এটা চেঞ্জ করার কোনো বুদ্ধি নেই, বুদ্ধি নেই। কারণ প্রত্নতত্ত্ব বিভাগে এই করা আছে। ওরা ও যা চেঞ্জ করবে তারাই করবে, আপনাদের তারাই আর করবে, ও আমাদের কিছু করা আপনাদের করার কিছু নেই। একটু বাকি একটু বাকি আছে। হ্যাঁ বলেন, ওই যে সুদর্শন চক্র দিতে বলেন। ওখানেই শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে বাম পাটা যখন এখানে পড়লো তখন এখানে কি তখন থেকেই সেখানে শক্তিপীঠ? হ্যাঁ, তখন থেকেই শক্তিপীঠ। তখন থেকেই শক্তিপীঠ। এটা ওই সেই বিশ্বাসে, সত্যযুগে। ওই বিশ্বাসে আচ্ছা। সনাতন ধর্ম তো আমাদের তো বিশ্বাসী, ওই বিশ্বাসেই চলতেছে। মানে তখন থেকেই মানুষ হ্যাঁ, এখানে পূজা পার্বণ আমরা শুরু জানি, করলো। যেমন যেমন আমি এইখানে 45-46 বছর থেকে আছি। এর আগে ছিল। মানে এটা যখন পড়ছিল তখন কিন্তু এখানে মন্দির টন্দির ছিল না। না, তারপরে যখন এখানে কুচবিহারের জমিদার চেঙ্গিস খান কুচবিহার জমিদারের বাড়ি আক্রমণ করে, কুচবিহারের রাজা, কুচবিহার। কুচবিহারের রাজা তখন পালায় চলে আসে এখানে, আচ্ছা। মানে পালায় এসে এখানে আশ্রয় নেয়। এটা তখন সেই সময় বিশাল শাল বাগান ছিল এবং বিভিন্ন রকম বন্য প্রাণী জীব জন্তু বিচরণ বাঘ ছিল। ছিল ওইখানে এখানে নিয়ে আশ্রয় নিয়েছিল, যাতে ওই চেঙ্গিস খানের লোকজন খুঁজে না খুঁজে পায়। না পায়। তখন পরবর্তীতে উনি এইখানে থাকতে থাকতে উনাকে স্বপ্ন দর্শন করায় যে এখানে আমি আছি, তুমি আমাকে যদি প্রতিষ্ঠিত করো তুমি রাজবাড়ি রাজত্ব ফেরত রাজা তো পাবে। ফেরত পাবা। তখন এই স্বপ্নটা কে দেখালো? হ্যাঁ, এই স্বপ্নটা কে দেখালো? একদম ঈশ্বর দেখে, ভগবান গড। হ্যাঁ, তখন উনি এখানে এটা খুঁজে পায় উনি এখানে প্রতিষ্ঠিত করছে। ও মানে উনি এই জিনিসটাকে এখানে আবিষ্কার আবিষ্কার করে এটা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছে যে আমি এখানে আছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। আচ্ছা। প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠা করার পরে চেঙ্গিস খানের লোকজন কিন্তু আবার ওখান থেকে এই সন্ধান পাইছে যে এখানে এনারা আছে। আচ্ছা, ওখান থেকে আসার পথে সামনে একটা নদী আছে, কটুয়া নদীটার নদী। নাম- এইটাতে ঘোড়া দিয়ে ঘোড়ামারা। এটার নাম হলো ঘোড়ামারা। এটা ঘোড়া নিয়ে চলে আসে, ওরা তো ঘোড়ায় সেই সময় 14 সময় রাস্তাঘাট ছিল না। ঘোড়ায় আসতে ঘোড়া ওই নদীতে ডুবে সব সৈন্য সীমান্ত এবং ঘোড়া সব মারা গেছে। চেঙ্গিস এইজন্য খানের ওই- দল। চেঙ্গিস খানের, এই জন্য ওই নদীটার নাম হলো ঘোড়ামারা। ও আচ্ছা, ওটা কি করতোয়া নদীর কোনো শাখা করতোয়া নাকি? নদীর শাখা না, এটা আলাদা নদী, কিন্তু করতোয়া নদীতে ইয়াতে বলে পড়ছে। ও যমুনা বলে। আচ্ছা, তো এইখানে এসে পড়ছে, তারপরে ওইখানে ওনারা যখন মারা গেছে, যখন চেঙ্গিস খানের লোকজন, তখন এরা আবার
রাজার লোকজন সবাই আবার কুচবিহারে চলে গেছে। কুচবিহারে যে ওই রাজার যে বাড়ি এখনো কিন্তু আছে, বিশাল বাড়ি, ওখানে সমস্ত কিছুই আছে। আমি ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তারপরে উনি যখন চলে গেছে আবার ইয়াতে ফিরে পরবর্তীতে উনি এই স্ট্রাকচারটা তৈরি করছে। ওই 3 নদী কথা বললো না বাবু, শুনেন 3 নদী কথা যে বললো, ওই সাইডের নাম হলো ত্রিশোতা, 3টা নদী একসাথে। আচ্ছা আচ্ছা, একটা হলো তিস্তা নদী, এখন তো এই জায়গায় তিস্তা নদী যোগ এই যে পাশে আছে, তিস্তা নদী, ঘোড়ামারা আর আমাদের করতোয়া, মানে ওইখানে হাত পা ওই রাজা কিবা করছে, এই জন্য নাম ওইটা পড়ছে তিন নদীর একখানে মিলন, এইখানে মিলনটা তিনটা নদী এক ভ্যানে করে তো যাওয়া যাবে। হ্যাঁ, এই যে পাশে ত্রিশোতা বলে। আগে তো আপনাকে বলি, আগে ভারতবর্ষ যখন ছিল তখন তো এইটা কোচবিহার ছিল। আরে কোচবিহার ছিল। আরেকটা তথ্য দেন, এই যে বদেশ্বরী ভিতরগড় বলে, এটা কুচবিহার ওই যে 2টা গড় আছে, একটা ভিতরগড় একটা বাইরাগড়, এখানে 7টা গড়, পঞ্চগড়ে 7টা গড়ের ভিতর এইখানে একটা গড় আছে। এই জন্য এই নামে, এই মায়ের নামেই, ভামুরি মায়ের নামে বদিয়াই বোদা, এই বোদা থানা। এখান থেকে নামটা পঞ্চগড়ের ভিতরগড় একটা দুর্গ আছে। হ্যাঁ, দুর্গ আছে, মানে মায়ের নামেই এটা উপকরণ আছে। ওই দুর্গটা তো তলিয়ে গেছে, মানে এখন ধ্বংসাবশেষ, এই নামেই উপকরণ করা আছে। আচ্ছা, এই হলো এই জন্য হলো এইটা মাতৃপীঠ, শক্তিপীঠ আছে ভামুরি মাতা। তাহলে এখন প্রাচীন বলতে এই পাথরগুলো খালি আমরা দেখি। হ্যাঁ, এইখানে পাথরেই আমরা পূজা অর্চনা করি। যেটা পড়ছে সেটা কিন্তু মানে এখানে পড়ছে 51 ভাগে ভাগ করছে, তো 7টা পড়ছে বাংলাদেশে, তার মধ্যে একটা এখানে পড়ছে। বাংলাদেশে 8টা, বাংলাদেশে 8টা পড়ছে, মতান্তরে 8টা, মতান্তরে 8টা লেখা আছে 7টা। ওইখানে আমরা মায়ের যে অলংকারগুলো ছিল, শরীরে সোনার অলংকার, বিভিন্ন হাতে, নাকে, কানে, গলায়, এইগুলো এক জায়গায় পড়ছে, বগুড়ায়। আচ্ছা, ও বগুড়া হচ্ছে আপনার শেরপুরে ভবানী। লালটা আমাদের এইটা, লালটা গেলাম। নমস্কার। না, ঢাকার লোক দেখি যাও। হ্যাঁ, ওরা তো নদীটি দেখতে যাচ্ছি এখানে। ওনারা যেটা বললেন, তো সেই নদীটি এখান থেকে হাঁটা পথেই, মানে খুব বেশি দূরে না, তো একটি গ্রামের একটি পথ, এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই নদীটির দিকে। তো সেই নদীকে ঘিরে সেই পৌরাণিক কাহিনীর কিছু অংশ ওখানে জড়িয়ে আছে, আর আমরা সেইখানেই যাচ্ছি এবং দেখব যে চারপাশেই ঘন জঙ্গল, একেবারে বাঁশঝাড়ে ঘেরা চারপাশটি। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে মানুষজন নেই বললেই চলে। একেবারে দেখেন না, প্রত্যেকটি জায়গা জঙ্গলে আচ্ছাদিত। এই যে এই পথ দিয়ে হয়তোবা সামনে নদীটি দেখা যাবে, একেবারে ঘন জঙ্গল এই জায়গাটিতে, আর সামনে হয়তোবা সেই নদীটি। তো খুব একটা জনবসতি নেই এই জায়গাটিতে, এবং অনেক প্রাচীন, সব কিছু অনেক প্রাচীন দেখেই মনে হচ্ছে। এই যে দেখেন নদীর যে খালটি, সেটি দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু নদীতে পানি খুব একটা নেই। এটি হচ্ছে করতোয়া নদী, এবং এই নদীটি চলে গেছে একেবারে বঙ্গোপসাগরের দিকে। ভারত থেকে এসেছে এই নদীটি, কিন্তু এখন পানি নেই বললেই চলে। তাহলে ভিউয়ার্স, আজকের এই পদ্মেশ্বরী মহাপীঠ মন্দির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।